নতুন এসএসসি নিয়োগ পরীক্ষার জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একটি মামলা হয়েছে। সেই মামলার সম্ভাব্য শুনানির দিন 12ই নভেম্বর স্থির করা হয়েছে। সেই মামলা নিয়ে ডিটেলস আপনাদের সাথে আমি আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে সেই মামলায় সফলতা কিভাবে আসতে পারে, অর্থাৎ আমাদের রাজ্যে যে দীর্ঘদিন এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে, সেই বন্ধ নিয়োগ প্রক্রিয়া কিভাবে পুনরায় শুরু হতে পারে, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে, কাউন্সিলিং শুরু হয়ে গেছে। তাহলে নতুন আপার প্রাইমারি টেট ও নতুন আপার প্রাইমারি নিয়োগ কি এবার শুরু হবে, এবং এই যে নতুন এসএসসি নেওয়া হচ্ছে না, এইটা নিয়ে যে কোর্ট কেস হয়েছে, সেই কোর্ট কেসের সাথে আপার প্রাইমারির নতুন টেট ও নিয়োগ প্রক্রিয়া নেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে, সেই বিষয়টা কি ইনক্লুড করা যায়, বা ইনক্লুড করা গেলে কিভাবে এই বিষয়টাকে নিয়ে আসা সম্ভব। এবং এই যে নতুন এসএসসি নিয়োগ সংক্রান্ত যে কলকাতা হাইকোর্টে মামলাটি হয়েছে, সেই মামলার কিছু সম্ভাব্য আউটকাম সেটা কি আসতে পারে, বা সেই মামলার সংক্রান্ত কিছু তথ্য, সেখানে কি কি পয়েন্টে শুনানি হলে বা আর্গুমেন্ট হলে মূলত একটা আউটকাম বেরোতে পারে, এবং যারা কোর্ট কেস করেছেন, যে সমস্ত প্রার্থীরা যারা দীর্ঘদিন বঞ্চিত হয়ে রয়েছেন, যেহেতু আমি মনে করি এটি একটি জনস্বার্থ মামলা, সকলের স্বার্থ জড়িত রয়েছে এই মামলাটির উপরে, অতএব এই মামলাটির সফলতার উপরে সকলের ভাগ্য নির্ভর করছে। তো এই মামলাটি কোন পথে সফল হতে পারে, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই নতুন এসএসসি নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন আমাদের রাজ্যে বন্ধ রয়েছে, এই সংক্রান্ত বিষয়ের ওপর ভিত্তি করে এইটা নিয়ে যে কোর্ট কেস করা হয়েছে, সেই কোর্ট কেসটাই আমরা ঠিক কি আউটকাম পেতে চাইছি, এইটা হচ্ছে আমাদের প্রথম জানার বিষয়। অর্থাৎ আমরা কি পেতে চাইছি এবং সেটা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই বিষয়টা যদি আমরা জানতে না পারি, তাহলে কিন্তু এই কোর্ট কেসে সফলতা আসাটা সম্ভব নয়। তো প্রথমেই আমরা জানবো যে আমরা অ্যাকচুয়ালি কি পেতে চাইছি। এক নাম্বার যেটা হচ্ছে সেটা হলো যে শূন্যপদ থাকা সত্ত্বেও এসএসসি কেন নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে না। শূন্যপদ যে রয়েছে সেটা আমরা সকলেই জানি, তার কারণ এসএসসি সম্ভবত 2022 সালে কলকাতা হাইকোর্টে তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি হলফনামা দিয়েছিল, এবং সেখানে শূন্য পদের কথা তারা জানিয়েছিল যে নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটো স্তর মিলিয়ে সম্ভাব্য শূন্য পদের সংখ্যা 19,000 মতো, এবং এই শূন্য পদে নিয়োগ করার ক্ষেত্রে কোর্ট কেসের কোনো বাধা নেই। তাহলে এই হলফনামাটি 2022 সালে দেওয়ার পরেও কেন নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দিকে এগোতে পারলো না এসএসসি, তার যে ব্যাখ্যা সেইটা কিন্তু আমরা সকলেই শুনতে চাই। 2 নম্বর হচ্ছে যে একটি কথা প্রায়শই বলা হয় যে নতুন করে এসএসসি পরীক্ষা নেওয়া যাচ্ছে না, তার কারণ কোর্ট কেস। কোর্ট কেস বলতে গেলে আমাদের সকলের মাথায় আসছে যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া এসএসসির মাধ্যমে হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় যে কোর্ট কেস রয়েছে এবং যা এখন বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। অতএব এই কোর্ট কেসটি না মেটা অবধি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, এমন একটা আমরা শুনতে পাই। কিন্তু এই যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, তার সাথে নতুন বা ভবিষ্যতের যে শূন্যপদ, সেই শূন্যপদের নিয়োগ ঠিক কি কারণে বন্ধ বা কোন কারণে সম্পর্কযুক্ত, 2016 সালের সাথে নতুন নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কটা ঠিক কি, এই বিষয়টার উত্তরও কিন্তু আমরা জানতে চাই। 3 নাম্বার হচ্ছে আপার প্রাইমারি নিউ টেট কেন বন্ধ। আর 4 নাম্বার হচ্ছে যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যে যা হয়েছে তা হয়েছে, দীর্ঘদিন যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থেকেছে, তো সেটার এবার সম্ভাব্য সলিউশন হিসাবে অবিলম্বে নতুন নিয়োগ শুরু করতে হবে, এবং সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, এমন একটা অর্ডার যদি হয়, বা কোর্ট কেসের মাধ্যমে বিচারপতির যদি একটা পর্যবেক্ষণও হয় এই কোর্ট কেসের আউটকাম হিসাবে। তো এই যে সম্ভাব্য আউটকাম আমরা পেতে চাইছি এই কোর্ট কেসটার মাধ্যমে, তাহলে এইটা পেতে গেলে আমাদেরকে কোন পথে এগোতে হবে, মামলাটাকে ঠিক কিভাবে আর্গুমেন্ট করলে বা
কিভাবে মানে কোর্টে উপস্থাপন করলে আমরা একটা সম্ভাব্য রেজাল্ট পেতে পারি। দেখুন, আমি এক্ষেত্রে কোনো আইনজীবীর মতো করে পরামর্শ দিতে চাই না, বা সেই যোগ্যতা আমার নেই, বা সেটা বলার দক্ষতাও আমার নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে, বিভিন্ন কোর্ট কেস স্টাডি করে বা বিভিন্ন কোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট, বিভিন্ন শুনানি, এই ধরনের নানান কোর্ট কেসকে স্টাডি করে আমার যেটা মনে হয়েছে, আমি কিন্তু সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা বলছি। এই বিষয়টা যে হুবহু এমন হওয়া উচিত বা এটাই একমাত্র আইনি রাস্তা, এমনটা কিন্তু নয়। বা আমি যেটা বলছি সেটাই ধ্রুব সত্য, এমনও কিন্তু নয়। বা আমি কোনো আইনি পরামর্শ বা এইসব বিষয়ে কিছু পাণ্ডিত্য ফলানোর জন্য এই বিষয়গুলো বলছি তা নয়। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ভাবনা থেকে মনে হয়েছে বলে আমি বলছি। এবার এই যে আউটকামগুলো, এই আউটকামগুলো তো আমরা পেতে চাই। আমরা তো পেতে চাই, যে জানতে চাই আমরা যে দীর্ঘদিন ধরে এসএসসি কেন বন্ধ রয়েছে, তার কারণটা কি? কেন শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না? এই প্রশ্নের উত্তর তো আমরা চাই, এবং অবিলম্বে নিয়োগ হোক এটাও আমরা চাই। তো এই এতগুলো চাওয়া আমাদের একসাথে যে মেটাতে গেলে একটা সম্ভাব্য আউটকাম যেটা বের হবে, সেটাকে পেতে গেলে অ্যাকচুয়ালি কোর্ট প্রসিডিংটা কিভাবে হওয়া উচিত, বা কোর্ট প্রসিডিংয়ে কোন কোন বিষয়গুলো নিয়ে আর্গুমেন্ট হলে এসএসসি মূলত ফাঁপড়ে পড়তে পারে, বা এসএসসিকে মূলত নতুন নিয়োগের দিকে যেতে হতে পারে। তো সেই বিষয়টা আমরা এবার আলোচনা করব। প্রথমত আমরা যেটা দেখব যে কোর্টে মূলত কোন কোন পয়েন্ট মুখ্য হয়ে উঠতে পারে এই মামলায়। তো প্রথম হচ্ছে ভ্যাকান্সি। ভ্যাকান্সিটা আমি কেন বলছি? দেখুন, যখন মাছ শিকার হয় তখন কি হয়, যারা জেলে বা যারা মাছ শিকার করে তারা দেখবেন কিছু পদ্ধতি মেনে মেনে কিন্তু মাছ শিকার করে। তারা কিন্তু একদম মানে গিয়ে একদম হঠাৎ করে গিয়েই পুকুরের মধ্যেখানে গিয়ে জাল ফেলে কিন্তু মাছ ধরে না। মাছ কিন্তু একদম পুকুরের একটা পাড় থেকে শুরু করে ধীরে 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 পুরো পুকুরটাকে ঘিরতে হয়। ঠিক সেরকমভাবে এই মামলাতে মূল জায়গাটা নতুন নিয়োগ, এই জায়গাটায় আমাদেরকে আসতে গেলে অনেকগুলো পয়েন্টকে ধীরে 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 নিয়ে এসে মূল জায়গাটায় কিন্তু আঘাত করতে হবে, তবেই কিন্তু তার সম্ভাব্য আউটকাম আমরা পেতে পারি। প্রথমেই আমরা দীর্ঘদিন এসএসসি হয় না, নতুন নিয়োগ শুরু হোক, এই দাবিতে যদি কোর্টে যাই, তাহলে কিন্তু এই মামলাটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো খুব একটা ভালো আউটকাম নাও পেতে পারি। তার জন্য প্রথম জায়গাটা কি, সেটা হচ্ছে ভ্যাকান্সি। অর্থাৎ যারা কোর্টে কেস করছে তাদেরকে দেখাতে হবে যে সত্যি সত্যিই শূন্যপদ রয়েছে, এবং এই শূন্যপদ রয়েছে তার প্রমাণস্বরূপ যে হলফনামা রয়েছে, যে হলফনামাটা মূলত বিকাশ ভবন সূত্রে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, যে কত শূন্যপদ রয়েছে সেখানে নবম দশম একাদশ দ্বাদশের যে শূন্যপদের হিসাব দেখানো হয়েছিল, সেই শূন্যপদের হিসাবটা কিন্তু তুলে ধরতে হবে যে 2022 সালে এই শূন্যপদের কথা কিন্তু এসএসসি বা শিক্ষা দপ্তর তারা নিজেরাই বলেছিল যে এত শূন্যপদ এই স্তরে আমাদের রয়েছে। তার মানে ভ্যাকান্সি রয়েছে, এটা কিন্তু এস্টাবলিশ করতে হবে, 1 নাম্বার। এবার আপার প্রাইমারির বিষয়েও কিন্তু ভ্যাকান্সি রয়েছে, এটাও এস্টাবলিশ করতে হবে। সেটা কিভাবে এস্টাবলিশ করা যায়? আপনারা সকলেই জানেন যে 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটা এখনো শেষ হয়নি, যেটা কাউন্সিলিং চলছে এই মুহূর্তে, সেখানে আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে, এই নিয়ে কোর্টে কিন্তু একটা মামলা চলছিল, ম্যাট 638। সেখানে কিন্তু বিভিন্ন আর্গুমেন্ট থেকে, বিভিন্ন শুনানি থেকে জানা গেছে, এবং সেখানে জাজমেন্টেও রিপোর্ট আছে যে নতুন ভ্যাকান্সি কিন্তু তৈরি হয়েছে 2016 সালের পর, এবং সেই ভ্যাকান্সিটা কিন্তু নতুন প্রার্থীদের জন্য রাখা হয়েছে। সেটা কিন্তু এসএসসি নিজেরাই বলছে যে প্রসপেক্টিভ ক্যান্ডিডেটদের জন্য ওই ভ্যাকান্সিটা রাখা হয়েছে। তাহলে সেই ভ্যাকান্সির কথাও কিন্তু উল্লেখ করতে হবে যে এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে নবম দশম থেকে একাদশ দ্বাদশে কিন্তু শূন্য পদ রয়েছে, সেটা কিন্তু প্রমাণ আকারে কোর্টে এটা তুলে ধরতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে 2 আর 3 এই দুটো পয়েন্ট হচ্ছে অত্যন্ত ভাইটাল। এই দুটো পয়েন্ট কি কি? প্রথম হচ্ছে আরটি অ্যাক্ট উইথ কোয়ালিটি এডুকেশন, স্টুডেন্ট টিচার রেশিও, এবং আর্টিকেল 20 অন এ। এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ কেন? আরটি অ্যাক্ট কি? অর্থাৎ রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। এইটা হচ্ছে 6 থেকে 14 বছরের শিশুদেরকে ফ্রিতে বা বিনামূল্যে শিক্ষা প্রদান করার এই যে রীতি, এটাই হচ্ছে আরটি অ্যাক্টের মূল কথা। কিন্তু আরটি অ্যাক্ট মানে শুধুই যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন তা নয়, এখানে কিন্তু কোয়ালিটি এডুকেশনের বিষয়টা কিন্তু বলা হয়েছে, এবং সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট বলছে। সুপ্রিম কোর্ট কোথায় বলেছে?
তার একটা বিস্তৃত জাজমেন্ট কিন্তু আমরা পেয়েছি বিএড বনাম ডিএলএড মামলায়, দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই যে মামলাটায় সেখানে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্টে যে এনসিটির নোটিফিকেশন খারিজ করে বিএডদেরকে প্রাথমিক থেকে বাতিল করা হয়েছিল, সেখানে 12 থেকে 22 নম্বর পয়েন্টে সুবিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছিল যে এই যে আরটি অ্যাক্ট, এই আরটি অ্যাক্টের সাথে কোয়ালিটি এডুকেশনটা কতটা সম্পর্কযুক্ত। অর্থাৎ আরটি অ্যাক্ট মানে যে কম্পালসারি বা এলিমেন্টারি এডুকেশন 6 থেকে 14 বছরের শিশুদের, সেখানে কিন্তু প্রাইমারির সাথে সাথে আপার প্রাইমারিটাও পড়ছে। তার মানে আপার প্রাইমারির ক্ষেত্রটাও এসএসসি নিয়োগ করে এবং আপার প্রাইমারির ক্ষেত্রেও আমাদের রাজ্যে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এবার আপনারা বলবেন যে আপার প্রাইমারির তো একটা নিয়োগ প্রক্রিয়ার কাউন্সিলিং চলছে, এটা কিন্তু 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, এটা নতুন নিয়োগ নয়। 2016 সালের পর 2024 অবধি শূন্যপদ যে তৈরি হয়েছে সেখানে কিন্তু আপার প্রাইমারিতে নতুন নিয়োগ নেই। এবং সবথেকে যেটা আশ্চর্যের যে 2015 সালের অগাস্ট মাসে লাস্ট আপার প্রাইমারি টেট হয়েছিল আমাদের রাজ্যে, তারপরে কিন্তু কোনো আপার প্রাইমারি টেটও নেই। এনসিটির গাইডলাইন যেখানে বলছে যে প্রতি বছর নিয়ম করে টেট নিতে হবে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে, সেখানে আমাদের রাজ্যে দীর্ঘ 9 বছর অতিক্রান্ত হয়ে গেল, আপার প্রাইমারি টেট হয়নি একটা। এবং লাস্ট আপার প্রাইমারি রিক্রুটমেন্ট সংগঠিত হয়েছিল 2016 সালের শূন্য পদে, এবং সেখানে 2015 সালের আগে যারা ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেট ছিলেন তারাই শুধুমাত্র অগ্রাধিকার পেয়েছেন এই নিয়োগ প্রক্রিয়ায়। তার মানে তারপরে 2015 সাল এবং তার পরবর্তীতে যারা গ্র্যাজুয়েট হয়েছেন তারা নতুন করে কোনো টেট দিতে পারেননি, যারা পরবর্তীতে বিএড কমপ্লিট করেছেন তারা নতুন করে কোনো টেট দিতে পারেননি এবং তারা কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণও করতে পারেননি। তাহলে এই যে আপার প্রাইমারি ক্ষেত্রটা আমাদের এই যে রাজ্যে বা এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় সেখানে যে একটা অবহেলিত ক্ষেত্র, সেই জায়গাটা তুলে ধরতে হবে। তার কারণ এটা এলিমেন্টারি এডুকেশনের আন্ডারে পড়ছে এবং এলিমেন্টারি এডুকেশনটা আরটি অ্যাক্টের আন্ডারে পড়ছে। আরটি অ্যাক্টে কিন্তু কোয়ালিটি এডুকেশনের ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে এই কোয়ালিটি এডুকেশনটাকে কোনোভাবেই কিন্তু কম্প্রোমাইজ করা চলবে না। এবং এই কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে কতগুলো প্যারামিটার বা কতগুলো রিকোয়ারমেন্টের কথাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের 20 নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি তাহলে দেখব যে কোয়ালিটি এডুকেশনটাকে মেনটেন করার জন্য 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার, 2 নম্বর হচ্ছে দেখুন পিউপিল টিচার রেশিও, যেখানে কিন্তু 30:1 মানে 30 জন ছাত্রের জন্য একজন করে শিক্ষক দরকার, এটাও কিন্তু বলা হয়েছিল, এবং ট্রেন্ড অ্যান্ড কোয়ালিফাইড টিচার। তার মানে আরটি অ্যাক্টে কোয়ালিটি এডুকেশনটাকে বজায় রাখতে গেলে টিচার খুব গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্ট টিচার রেশিওটা খুব গুরুত্বপূর্ণ এবং ট্রেন্ড অ্যান্ড কোয়ালিফাইড টিচারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অতএব এই জায়গাটা যে দীর্ঘদিন ধরে রাজ্যে আপার প্রাইমারির মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ বন্ধ, তাতে করে টিচার এবং স্টুডেন্ট রেশিও যে ঘাটতি তৈরি হয়েছে, বৈষম্য তৈরি হয়েছে, সেইটা দেখাতে হবে। তার সাথে সাথে ট্রেন্ড অ্যান্ড কোয়ালিফাইড টিচারের ঘাটতি তৈরি হয়েছে, সেইটা দেখাতে হবে। এবং এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে কোয়ালিটি এডুকেশনটা ডিক্লাইন করছে এই পার্টটাকে কিন্তু তুলে ধরে আরটি অ্যাক্টটা কিন্তু এক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে, এই পার্টটা কিন্তু কোর্টে এস্টাবলিশ করতে হবে। এবং এই আরটি অ্যাক্টটা কিন্তু আবার আর্টিকেল 21 এর মধ্যে পড়ছে। আর্টিকেল 21 হচ্ছে সংবিধানের একটি মৌলিক অধিকারের মধ্যে, এবং সেখানে শিক্ষার যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 6 থেকে 14 বছরের শিশুদের, সেটা কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। তার মানে যদি আরটি অ্যাক্টের মধ্যে শিক্ষক নিয়োগ না হয়, তাহলে কোয়ালিটি এডুকেশনে যদি ঘাটতি তৈরি হয়, তাহলে সংবিধানের আর্টিকেল 21 ধারাটা কিন্তু যে লঙ্ঘন হচ্ছে বা ভায়োলেশন হচ্ছে, সেইটাকে কিন্তু কোর্টে এস্টাবলিশড যদি করা যায়, তাহলে কিন্তু কোর্ট যদি কোনোভাবে দেখে যে সংবিধানের কোনো ধারা যদি ভায়োলেশন ঘটছে, মৌলিক অধিকারের ক্ষেত্রে যদি কোনো ঘাটতি তৈরি হচ্ছে, তাহলে কিন্তু কোর্ট চুপ করে বসে থাকবে না, কোর্ট কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য। এবং এই পয়েন্টটা কিন্তু তুলে ধরতে হবে। এবং সেখানে আপনারা বুঝতে পারলেন যে আপার প্রাইমারির পার্টটাকে এই মামলায় যুক্ত করাটা কেন গুরুত্বপূর্ণ। তার কারণ আপার প্রাইমারিটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে পড়ছে, নবম দশম একাদশ দ্বাদশ কিন্তু এলিমেন্টারি এডুকেশনের বাইরে, সেখানে কিন্তু আরটি অ্যাক্ট অ্যাপ্লাই হবে না। কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রটাই কিন্তু এলিমেন্টারি এডুকেশন অ্যাপ্লাই হবে, আপার প্রাইমারি টিচারটাই কিন্তু এলিমেন্টারি এডুকেশন অ্যাপ্লাই হবে।
এই জায়গাটা কিন্তু যদি তুলে ধরা যায়, তাহলে কিন্তু এই মামলাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আগামী দিন। এবং আগামী দিন কিন্তু এই মামলায় কিন্তু একটা বলা যেতে পারে একটা সঠিক বা একটা দিশা কিন্তু তৈরি হতে পারে। সেই বিশ্বাস বা ভরসা আদালতের প্রতি আমাদেরকে রাখতে হবে এবং এই পয়েন্টগুলো কিন্তু তুলে ধরতে হবে। ৪ নাম্বার যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠতে পারে যে এসএসসি নিজেই তো একটা নোটিফিকেশন দিয়ে ৫ই মে ২০২২ সালে জানিয়েছিল যে তারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট করবে। তো তার ফলে তার বিজ্ঞপ্তি তারা শীঘ্রই জারি করবে। তো সেইটা তারা কেন করল না ২ বছর ধরে? ২ বছর অতিক্রান্ত হওয়ার পর এই পয়েন্টটাও কিন্তু তুলে ধরতে হবে। এবং ৫ নাম্বার হচ্ছে, আমি আবারও বলছি, আপার প্রাইমারির যে নিউ টেট অ্যান্ড রিক্রুটমেন্ট এবং সেখানে এনসিটি গাইডলাইন। আপার প্রাইমারির পার্টটা তুলে ধরলে একটা সুবিধা হয় যে এটাকে এলিমেন্টারি এডুকেশনের আওতায় আনা যায় এবং এলিমেন্টারি এডুকেশনের আন্ডারে কিন্তু আরটি অ্যাক্ট পড়ছে এবং আরটি অ্যাক্ট এর মধ্যে কিন্তু আবার আর্টিকেল 21 থাকছে। তার ফলে এই পার্টগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের অজস্র জাজমেন্ট রয়েছে। আপনারা সকলেই জানেন যে বিএড বনাম ডিএলএড মামলায় যে বিএডদেরকে মূলত বের করে দেওয়া হয়েছে তার প্রধান কারণ হচ্ছে আর্টিকেল 21 এবং আরটি অ্যাক্ট। এই দুটো জায়গায় কিন্তু বিএডরা মার খেয়ে গেছিল, তার জন্য কিন্তু বিএডকে কোয়ালিফিকেশন হিসেবে রাখা হয়নি প্রাথমিকে। তো এই জায়গাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এবার আপার প্রাইমারিতে নতুন টেটের বিষয়টাই এনসিটির গাইডলাইন এক্ষেত্রে লঙ্ঘন হচ্ছে, এই পার্টটাও যদি তুলে ধরা হয় তাহলে কিন্তু নতুন টেটের ব্যাপারটাও কিন্তু একটা উঠে আসতে পারে। নতুন টেটের ব্যাপারটা কেন? তার কারণ লাস্ট টেট নেওয়া হয়েছিল ২০১৫ সালের ১৬ই আগস্ট আমাদের রাজ্যে আপার প্রাইমারির ক্ষেত্রে। এরপরে এসএসসি কিন্তু আর কোনো টেট নেয়নি আপার প্রাইমারির ক্ষেত্রে। তো এই আপার প্রাইমারির টেটটা কিন্তু এনসিটির গাইডলাইন অনুযায়ী, আমরা যদি ২০১১ সালের এনসিটির গাইডলাইনটা দেখি টেট সংক্রান্ত, তাহলে পরিষ্কার দেখব যে এনসিটির গাইডলাইনে পরিষ্কার লেখা রয়েছে যে প্রতি বছর রাজ্যকে টেট নিতে হবে। সেক্ষেত্রে আমি মানলাম প্রতি বছর হয়তো একটা সমস্যা থাকলেও থাকতে পারে, কিন্তু তা বলে দীর্ঘ ৯ বছর ধরে টেট নেওয়া যাবে না? এইটা কি ধরনের ব্যাপার? এবং এই যে একটা এনসিটির গাইডলাইনকে যে প্রায় ৯ বছর ধরে ভায়োলেশন চললো, এর প্রতিকার কিন্তু কোর্টে যদি চাওয়া হয় তাহলে একটা সুরাহা হতে পারে। এবং তার সাথে রিক্রুটমেন্টের পার্টটাও, যেহেতু আপার প্রাইমারিতে শূন্যপদ তৈরি হয়েছে, সেই শূন্যপদ যেহেতু রয়েছে, অতএব নতুন করে একটি টেট নিয়ে নতুন করে আপার প্রাইমারি রিক্রুটমেন্টটাও কিন্তু শুরু হতে পারে। এখন আপার প্রাইমারি রিক্রুটমেন্ট না হলে আরটি অ্যাক্টের ভায়োলেশন, আর্টিকেল 21 এর ভায়োলেশন, এবং সে ব্যাপারে কোর্ট কিন্তু হস্তক্ষেপ করতে পারে। তার পাশাপাশি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলেও কিন্তু টিচার নিয়োগের ব্যাপারেও গ্রিন সিগন্যাল আসতে পারে। তো কোর্টে মূলত এই পার্টগুলো যদি তুলে ধরা হয় বা মামলাটাকে যদি এই জায়গাটায় যদি নিয়ে আসা হয়, তাহলে অবশ্যই আমরা একটা পজিটিভ রেজাল্ট পেতে পারি। তো আমাদের ১২ই নভেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে নজর থাকবে। সেখানে কি হচ্ছে, শুনানিতে কোন কোন বিষয়গুলো উঠে আসছে, আদৌ আমি যে বিষয়গুলো বললাম সেগুলো উঠে আসছে কিনা, বা সেগুলো উঠে আসলে আইনজীবীরা কিভাবে উপস্থাপন করছেন, বিচারপতির কি পর্যবেক্ষণ, সর্বোপরি এসএসসি কি জবাব দেয়, রাজ্য কি জবাব দেয়, সেই দিকে আমাদের সকলের নজর থাকছে। এই যে কোর্ট কেস নতুন এসএসসি নেওয়ার ব্যাপারে, এই কোর্ট কেসের একটা পজিটিভ আউটকাম এলে আমাদের সকলের ভালো হয়। যারা দীর্ঘদিন ধরে নতুন এসএসসির জন্য চাতক পাখির মতো বসে রয়েছেন তাদের উপকার হয়। তো আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ এতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। এই যে কোর্ট কেস যারা করেছেন তাদের পাশে আপনারা যারা দাঁড়াতে চান তারা অবশ্যই দাঁড়ান, সকলের দাঁড়ানো উচিত। তার কারণ এইটা একটি জনস্বার্থ মামলার মতো, এটি সকলের ভালোর জন্য করা হয়েছে। কারোর জন্য মানে কারোর ক্ষতি চেয়ে বা কারোর ব্যক্তি স্বার্থের জন্য এই মামলাটি নয়, এটি সকলের ভালোর জন্য। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করাটাই হচ্ছে এই কোর্ট কেসের কিন্তু মূল লক্ষ্য, এবং সেটা শুরু হলে আমাদের রাজ্যের তথা শিক্ষিত ছেলেমেয়েদের সকলের কিন্তু ভালো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।